বাইরের আকাশটা তখনও বৃষ্টিতে ভেজা, জানালার কাঁচ বেয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে, যেন আবরারের ভেতরের অস্থিরতার প্রতিচ্ছবি। কুহেলির নিথুর শরীরটা তার বাহুতে নিঃশ্বাসে আছে, কিন্তু মুখে কোনো সাড়া নেই। আবরারের বুকের ভেতর ধুকপুকানিটা যেন থেমে যাওয়ার উপক্রম। চুপচাপ একটাও শব্দ না করে সে কুহেলিকে কোলে করে সোজা ওয়াশরুমে নিয়ে যায়। দরজাটা ধীরে বন্ধ করে দেয়, তারপর ঝর্ণার সামনে ওকে দাঁড় করায়। ঠান্ডা পানির ফোঁটা ঝরে পড়তে থাকে কুহেলির মাথার ওপরে, ধীরে ধীরে গড়িয়ে নামে ওর কাঁধ বেয়ে। আবার নিজের দু হাত দিয়ে ওকে আঁকড়ে ধরে, বুকের মাঝে টেনে নেয়। এক মুহূর্তের জন্য যেন কুহেলি পড়ে না যায়। ওর নিস্তব্ধ মুখে ঝর্ণার জল গড়িয়ে পড়ে, আর সেই জলের ভেতরেই একটুখানি কম্পন দেখা দেয়। কুহেলির চোখের পাতা কাঁপে, তারপর ধীরে ধীরে খুলে যায়। চোখ খুলে সে কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে আবরারের মুখের দিকে। নিঃশব্দ এক দৃষ্টি, যেখানে লুকিয়ে থাকে ভয়, কৃতজ্ঞতা আর একরাশ অজানা প্রশ্ন। আবরার কিছু বলে না, নীরবে কুহেলির ভেজা চুলগুলো একপাশে সরিয়ে তোয়ালে দিয়ে মুছে দেয়। তারপর ওর ভেজা পোশাক পরিবর্তন করে দেয়, যেন একটা শিশুকে যত্নে গুছিয়ে দিচ্ছে কেউ। সব কিছু শেষ হলে কোহেলিকে কোলে তুলে নিয়ে যায় বেডরুমে, আলতো করে বিছানায় বসিয়ে দেয়। কোহেলি তখনও চুপচাপ, যেন নিজের শরীরের ভেতরেই বন্দী হয়ে আছে। আবরার একবার ওর মুখের দিকে তাকায়, ঠোঁট নড়ে, কিন্তু কোনো শব্দ বের হয় না। তারপর নিঃশব্দেই আবার ওয়াশরুমে ফিরে যায় নিজের পোশাক বদলাতে। রুমের বাতাসে তখনও বৃষ্টির গন্ধ, ভেজা চুলের গন্ধ, আর কিছু অজানা অনুচ্চারিত অনুভূতি ভাসছে। দুজন মানুষ একটা রুমে, কিন্তু হাজার শব্দের চেয়ে গভীর নীরবতার মাঝে ডুবে আছে। রুমের নরম আলোয় কুহেলিকে দেখা যাচ্ছে, বিছানার কিনারে নিস্তব্ধ বসে আছে। ভেজা সাদা আর সোনালি চুল কাঁধে লেগে আছে, চোখ দুটো স্থির, যেন কোনো কিছু অনুভব করার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। সময় যেন থমকে গেছে এই নীরব রুমটাই। প্রায় 10 মিনিট পর ওয়াশরুমের দরজাটা ধীরে খুলে যায়। আবরার বেরিয়ে আসে, গা থেকে হালকা বাষ্প উঠছে, চুলের প্রান্তে এখনো পানির ফোঁটা ঝুলে আছে, চোখে ক্লান্তি, তবু একরাশ কমলতা মেশানো দৃষ্টি। সে একটু দূরে দাঁড়িয়ে কুহেলির দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ কুহেলি একটুও নড়ে না, সেই একই ভঙ্গি, হাত দুটি কোলে রাখা, দৃষ্টি শূন্যে স্থির। আবরার নিঃশব্দে এগিয়ে আসে, তারপর বিছানার পাশে বসে। তার কণ্ঠ নরম, কিন্তু তাতে এক অদ্ভুত উষ্ণতা মিশিয়ে বলল, কি হয়েছে আমার সাহসী বউয়ের? আজকে যে সাহস দেখালে, তাতে তো আমি নিজেই ভুলে গেছিলাম যে আমি একজন মাফিয়া। আবরার হালকা হাসে, কোয়েলের দিকে তাকিয়ে বলে, বাট তোমার এই রূপটা আই লাইক ইট। শব্দগুলো যেন ঘরের নিস্তব্ধ বাতাসে গলে যায়। হঠাৎই কোহেলি দু হাত বাড়িয়ে আবরারের বুকে ঝুঁকে ঝাঁপিয়ে পড়ে। এক মুহূর্তে তার নীরবতা ভেঙে যায়। হাও মাও করে কাঁদতে কাঁদতে কোহেলি বলে, আমার সাথে কেন এরকম হলো আবরার? আমি তো নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম তাকরিমকে, আর ও কি করলো? আমার মা বাবাকেই মেরে ফেললো, আমার জীবনের সব খুশি কেড়ে নিল। আমি দিনের পর দিন কষ্ট পেতাম, কান্না করতাম, আর কত ছটফট করতাম। সব দেখতো লোকটা, তাও কি মায়া হতো না? যদি আগেই সত্যিটা বলে দিত, তাহলে কি আমি ভুল কাজে যেতাম? যদি আমার কাছে যে মাপ চেয়ে নিত, তাহলে আমি ওকে মারতাম না। কিন্তু দিনের পর দিন আমাকে ভুল পথে ঠেলে দিয়েছে। আমার সাথে কেন এটা হলো? আমি এখন কি নিয়ে বাঁচব? আমার আর কেউ রইল না। আমি নিঃস্ব হয়ে গেলাম, একদম নিঃস্ব হয়ে গেলাম। আবরার কোহেলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তোমার কেউ নেই? একা? তুমি একা না পাখি, আমি আছি তো। আমি সব সময় তোমাকে আগলে রাখবো। আমি আমি ভালোবাসার মানে ঠিক কি তা বুঝি না, জানি না, আর বুঝতে বা জানতেও চাই না। তবে আমি শুধু জানি তুমি আমার সাথে থাকলে আমার ভালো লাগে, আর কেন ভালো লাগে তাও জানি না। আমি তোমাকে ভালোবাসি না, তবে আমার মন চায় তুমি আমার সাথে থাকো। আমি আমার মনের কথা সবসময় শুনি, তাই তোমাকেও আমার সাথেই থাকতে হবে। আর কখনোই ওই সব কথা যেন তোমার মুখে না শুনি। কোহেলি তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আবরার ওর বুকে থেকে কোহেলির মুখখানা 2 হাত দিয়ে উপরে তুলল। কোহেলির অশ্রু ভেজা চোখে আবরারের লাল টকটকে মণিওয়ালা চোখের দিকে তাকালো। বোঝার চেষ্টা করলো এই চোখের ভাষা, কিন্তু না, এই চোখের ভাষা এতটাই গভীর যে তা বোঝা ওর পক্ষে সম্ভব না। কোহেলি তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, তার কাঁধ কাঁপছে, আঙ্গুলগুলো
আবরারের খালি পিঠে শক্ত করে আঁকড়ে ধরা। যে ঢুকে গেছে, তবুও আবরার কিছু বলছে না। কোহেলির প্রতিটি নিঃশ্বাসের কষ্টের ভার যেন আরো বেড়ে যাচ্ছে। আবরার ধীরে ধীরে ওর মুখটা বুক থেকে আলগা করে নেয়। 2 হাতের তালু দিয়ে কোহেলির মুখখানা আলতো করে তুলে ধরে। ওর আঙ্গুলের ছ গরম, অথচ নরম, যেন সেই ছোঁয়াতেই আশ্রয় লুকিয়ে আছে। কোহেলির চোখ ভিজে অশ্রুতে, লালচে পাতা ভেজে পাপড়ি, তবু সেই চোখে একরাশ অসহায় সৌন্দর্য। কোহেলি তাকাই সোজা আবরারের চোখের দিকে। সেই চোখ লাল টকটকে, যেন রক্তের রং মিশে আছে, ভালোবাসার ভেতর মনির মতো চকচকে, অথচ গভীরতা এমন যে কেউ চাইলে তল পাওয়া যায় না। কোহেলি কিছু বলতে চাই, কিন্তু শব্দ বের হয় না। তার ঠোঁট কাঁপে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। কোহেলি শুধু তাকিয়ে থাকে, বোঝার চেষ্টা করে এই চোখের ভাষা কি বলে। ভালোবাসা, না ভয়, নাকি প্রতিশ্রুতির কোনো অদৃশ্য শপথ। কিন্তু না, এই চোখের ভাষা এতটাই গভীর, এতটাই অচেনা যে তা কোহেলির পক্ষে পড়া সম্ভব না। তার ভেতর কেমন যেন অদ্ভুত অনুভূতির জন্ম নেয়। ভয় নয়, আকর্ষণও নয়, বরং এক অজানা টান, যে টান তাকে টেনে নিয়ে যায় আবরারের ভেতরের অন্ধকারে। আবরারের মুখ আস্তে আস্তে কোহেলির মুখের দিকে এগোতে লাগলো। কোহেলির বুক ধকধক করতে লাগলো। আবরার কোহেলির চোখে থেকে গালে গড়িয়ে পড়া অশ্রুগুলো জিহ্ব দিয়ে চেটে নিল। সাথে সাথে কোহেলির সারা শরীর কেঁপে উঠল। তা দেখে আবরার হাসলো, তবে খুবই ক্ষীণ সময়ের জন্য। আবরার নিজের মুখ কিছুটা দূরে সরিয়ে বলল, আজকের পর থেকে তুমি কাঁদলে শুধু আমার জন্যই কাঁদবেন, আর হাসলে শুধু আমার জন্যই হাসবে, বুঝলে? আবরারের কথা শুনে কোহেলির চোখ পিটপিট করে খোলে। কাপা কণ্ঠে বলল, সমুদ্রে যে পাথর নিক্ষেপ করলো, সে কখনোই বুঝবে না পাথর কতটা গভীরে গেল। ঠিক তেমনই আঘাত করা ব্যক্তিটা কখনোই বুঝবে না আঘাতপ্রাপ্ত ব্যক্তি কতটা কষ্ট পেল। আবরারের কষ্ট লাগলো, আবার জেলাস ফিল হলো। ওর বউ কেন অন্য কারোর জন্য কষ্ট পাবে, অন্য কারোর জন্য কাঁদতে হবে? ওর বউ তো শুধু ওর জন্য কাঁদবে, ওর জন্য কষ্ট পাবে, আবার ওর জন্যই হাসবে। এরপর হঠাৎ আবরারের চোখ কোহেলির গোলাপি তরতর করে কাপা অধরের দিকে গেল। এক ঘোর লাগার দৃষ্টিতে আবরারের তাকালো। কোহেলি ওর বুঝতে পেরে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু আবরার এক হাত দিয়ে কোহেলির পাতলা কোমরখানা শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। অপর হাত কোহেলির চুলের ভাঁজে দিয়ে শক্ত করে চুল ধরল। কোহেলি কিছু বলতে যাবে, তার আগেই আবরার কোহেলির উষ্ঠ জোড়া চেপে ধরে নিজের রুক্ষ উষ্ঠ দিয়ে। সাথে সাথে কোহেলি মৃদু গঙ্গানি দিয়ে ওঠে। আবরার কোহেলির থেকে এরকম আওয়াজ শুনে আরো বেশি উন্মাদ হয়ে যায়। আবরার পুরো উন্মাদের মতো চুম্বন করতে থাকে, যেন অনেক দিনের না পাওয়ার জিনিস পেয়ে নিজের তৃষ্ণা মেটাচ্ছে। কখনো অধর জোরে বিচরণ করছে, তো কখনো চুষে নিচ্ছে, বা কখনো শুধু একভাবে চুম্বন করে যাচ্ছে। আস্তে আস্তে আবরারের চুলে থাকা হাত নেমে আসে নিচের দিকে। তারপর কোহেলির জামার নিচে ঢুকিয়ে দিল। হাত দিয়ে স্পর্শ করতে লাগলো কোহেলির ওদরে। ঠান্ডা হাতের স্পর্শে যেন কোহেলি নেতিয়ে গেল। যেমন বড় কোনো গাছের নিচে পড়লে গাছ নেতিয়ে পড়ে, ঠিক তেমন। আবার আস্তে করে ওর অধরখানা ছাড়লো, কিন্তু হাতের স্পর্শ আরো গাঢ় হলো। হাত একেবারে উঠলো উপরের দিকে, আবার কখনো নিচের দিকে। কোহেলি আর না পেরে ছটফট করতে করতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ছেড়ে দিন প্লিজ, আপনার এরকম শক্তপোক্ত স্পর্শ আমি নিতে পারি না। আপনার নিজের কাজ চালাতে চালাতে হাস্কি কণ্ঠে ফিসফিস করে বলল, কিন্তু তোমাকে নিতে হবে, মাই ফাকিং হোয়াইট রোজ, সারা জীবন নিতে হবে। কজ আমি রোমাঞ্চের সময় কোনো অজুহাত শুনবো না, আমি আমারটা ঠিক বুঝে নিব। কোয়েলি এবার ফুপিয়ে উঠে বলে, কিন্তু আমি ব্যথা পাই তো। আবার ম্লান হেসে বলে, তোমার বর একটু আধটু রোমান্স করতে পছন্দ করে না বেবি। তোমার বর যেখানে ছুবে সেখানে একদম চিহ্ন রেখে যাবে, তাই তুমি এটা যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। ঠিক তখনই দরজায় শব্দ হয়। আবার বিরক্ত হয়ে ওঠে, দাঁড়িয়ে দরজার কাছে যায়, তারপর দরজা খোলে, দেখে ফেটিক্স। আবার রাগে কণ্ঠে বলে, কি প্রবলেম, এভাবে দরজায় শব্দ করছো কেন? আবার রেগে আসে দেখে ফেটিক্স ভয় পায়, তবুও মিনমিন করে বলে, স্যার আপনি মন্ত্রীকে মেরেছেন না, ওইটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। মন্ত্রীর বোনের ছেলে রিফাত অনেক বেশি লাফালাফি করছে, আর বলছে আপনি দেশে ফেরার আগ পর্যন্ত নাকি আপনার সব বিজনেস বন্ধ করে দিবে।
আবরার রাগ তরতর করে মাথায় উঠে যায়। রাগী কণ্ঠে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, এত লোক কি আমি বাল ফেলাইতে রাখছি? তাড়াতাড়ি প্রাইভেট জেট রেডি করো, আমরা আধা ঘন্টার মধ্যেই বের হব। তারপর দেখি ওই মন্ত্রীর বোনের ছেলে কত বড় কলিজা। ওর কলিজা মেপে না দেখা অবধি আমার শান্তি হবে না। ফেটিক্স মাথা নিচু করে বলল, আচ্ছা। আবরার সাথে সাথে দরজা লাগিয়ে দিল, আর ফেটিক্স দীর্ঘশ্বাস ফেলল। আবরারের হুটহাট করে রাগ উঠে যাওয়াটা নতুন কিছু না। তারপর ফেটিক্স আবারও নিজের কাজের দিকে চলবে।